চিনি পানি খেয়ে ঝাল কিছুটা কমাতে পেরেছে। চোখ মুখ এখন ও লাল হয়ে আছে। এমন জাল হয়েছে তাহলে খাওয়ার কি ছিল, কিন্তু আমি মনে মনে এখন একটা জিনিসই ভাবছি আর আনন্দ পাচ্ছি। আমাকে জ্বালানির শাস্তি, এটা এতক্ষণ খারাপ লাগাটা নিমিষেই উধাও হয়ে গেল। আদ্রর ঝাল দেখে এখন আমার পৈশাচিক আনন্দ হচ্ছে। বাসায় এসে কি জ্বালানিই না জ্বালালো, এজন্যই এমন হল। এভাবে হাসল কেন? আমার কষ্ট দেখে কি তোমার আনন্দ হচ্ছে? আদ্র বিস্ময়ে চোখ তাকিয়ে জিজ্ঞেস করল। আদ্রর প্রশ্নে থতমত খেয়ে যায়। আমি ভেবে ভেবে হেসে ফেলেছি, বুঝতেই পারিনি। ভয় না পেয়ে সাহস সঞ্চয় করে বললাম, তা তো ভাবি আমাকে জ্বালানোর শাস্তি পাচ্ছেন যে। আনন্দ হবে না আবার? আমার কথা শুনে আদ্র চোখ মুখ কঠিন করে তাকালো। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছি। ভ্রু কুঁচকে সন্দেহ চোখে তাকিয়ে বলল, এই তুমি আবার আমাকে ইচ্ছে করে এমন জাল খাবার দাওনি তো? আমার তোমাকে সন্দেহ হচ্ছে, সত্যি করে বলো। সত্যি আপনাকে আমার একটা শিক্ষা দিতে ইচ্ছে হয়েছিল, কিন্তু এই বিষয়টা মাথায় ছিল না থাকলে আরও বেশি ঝাল দিতাম, কিন্তু ফাটা কপাল আমার, আমি এইসব ভাবিই নাই, একাই এমন ঝাল হয়েছে। আর আমার কাজ করে দিয়েছে। আদ্র রেগে আমার দিকে তাকিয়ে আছে। তারপর দাঁতে দাঁত চেপে বলল, কি বললে তুমি? ইচ্ছে করে এমন করতে? হ্যাঁ করতাম, এখানে এসে এমন হেনস্থা করার জন্য, ভয় দেখানোর জন্য। আর আমার তো আপনাকে আর। আদ্রকে বিছানায় ছেড়ে উঠে আমার দিকে এগিয়ে আসতে দেখে চমকে গেলাম, সাথে আমার কথাও অফ হয়ে গেল। কঠিন মুখ করে আসছে, যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। আমি ভয়ে আমতা আমতা করে বললাম, আপনি আমার দিকে এভাবে আসছেন কেন? এগিয়ে আসতে আসতে, কি বললে তুমি? কি করতে আমার সাথে? আমি হাত বাড়িয়ে বললাম, থামুন আর এগুবেন না। আমি কিছু বলিনি। তাই কিছু বলনি? না মানে সরি। আদ্র কিছু বলল না। আমি পিছন ফিরে দেখলাম দেয়ালে লেগে গেছি। আদ্র আমার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। এটা দেখে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি করছেন? সরুন, আমাকে টাচ করতে মানা করছিলাম। এটা শুনে আদ্র রেগে গেলে কিন্তু আমাকে কিছু বলল না, একটু পিছিয়ে গেল। এখন আর আমার শরীরের সাথে তার টাচ লাগছে না। আমি ভাবছি চলে যাবে হয়তো, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে আরও 2 পা এগিয়ে এসে দেয়ালের দুপাশে হাত রেখে আমার সাথে লেপ্টে দাঁড়াল। বিস্ময়ে আমার মুখটা হা হয়ে গেল। কি ভাবলাম আর কি হলো? এতক্ষণ একটু লেগেছিল, এখন একটু না, একদম গা ঘেঁষে দাঁড়িয়েছে। অবাক হয়ে আদ্রর রাগী মুখের দিকে তাকিয়ে আছি। আদ্রর দৃষ্টি গভীর। আমি তাকিয়ে একটা ঢোক গিললাম। ইস, কেন যে ওই কথাগুলো বলতে গেলাম। আমার হাত কাঁপছে অদ্ভুতভাবে। কাপা গলায় বলতে গেলাম, সাথে হাত বাড়িয়ে আদ্রকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে চাইলাম। ককি, কিন্তু পারলাম না। আদ্র এক হাত দিয়ে আমার হাত ধরে নিয়েছে, সাথে আমার কথা বন্ধ হয়ে গেছে। স্তব্ধ হয়ে গেলাম, সাথে ছুটাছুটি করতে লাগলাম। আদ্র ছাড়ছে তো নাই, উল্টো রেগে শক্ত করে ধরে আছে। এখন আমি ছুটাছুটিও করতে পারছি না। প্রচণ্ড রেগে বললাম, কি করছেন কি আপনি? ছাড়ুন। আমার কথার উত্তর দিল না। ওইভাবেই মাথাটা নিচু করে বলল, আমাকে কষ্ট দিয়ে তুমি আনন্দ পাও? নিচু কণ্ঠে বলল আদ্র। অদ্ভুত ব্যাপার, কথাটা শুনে আমার মনে হচ্ছে না আদ্র রেগে আছে, কিন্তু আদ্রর নিচু হওয়াতে আমার যে চরম অস্বস্তি হচ্ছে। কারণ এখন আদ্রর মুখ আমার মুখোমুখি, ওর নিঃশ্বাস আমার চোখে মুখে বাড়ি খাচ্ছে। হার্টবিট বেড়ে গেছে। এভাবে থাকা যায়? আদ্রকে ঠেলেও সরাতে পারছি না। ও কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, আমি সেই দিকে তাকাতে পারছি না। অজানা ভয় হাত পা কেঁপে উঠছে। কোনো কথাও যেন মুখ দিয়ে বের হচ্ছে না। অনেক কষ্টে কিছু বলতে নেব, অমনি থেমে গেলাম। আদ্র হাত উঠিয়ে আমার গালে রেখেছে। আদ্রর ছোঁয়া পেয়ে থমকে গেলাম। বোকা চোখে তাকিয়ে আছি আদ্রর দিকে, সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। আদ্র কি করতে চাইছে? উনি কি খারাপ কিছু করবে?
কিভাবে থামাবো ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ দেখি আদ্রর ধরা হাত আলগা হয়ে আসছে। আদ্রর মুখ আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, তারপর নিজের সমস্ত শক্তি দিয়ে আদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। কিছুটা সরে গেল আদ্রর, আমি সুযোগ পেয়ে বারান্দায় গিয়ে দরজা আটকে ফেললাম। বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে নিচে বসে পড়লাম। হার্টবিট এখনো জোরে জোরে লাফাচ্ছে। রাগে দুঃখে কাঁদতে লাগলাম, এই ছিল মনে। ছি, এজন্য এখানে এসেছিল। এদিকে আদ্রর স্নেহার কাছে গিয়ে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, তাই কি করতে যাচ্ছিল বুঝতে পারেনি। স্নেহার ধাক্কায় ওর হুঁশ আসে। তাড়াতাড়ি করে বারান্দায় দরজার সামনে এসে ধাক্কা দিল। এদিকে চোখ বন্ধ করে আদ্রকে নিয়ে তীব্র ঘৃণার জন্ম দিচ্ছে। এতদিন আদ্র বিরক্ত করলে রাগ হতো, খারাপ লাগত না, আর আজ কষ্ট পাচ্ছি। একটু হলেও আদ্রকে ভালো ভেবেছিলাম উনি আমাকে জ্বালালেও কখনো এমন কিছু করবে না, কিন্তু আজ। আদ্রর বাক কানে ভেসে এলো। দরজা ধাক্কা দিচ্ছে আর ডেকে যাচ্ছে, স্নেহা, ওপেন দ্য ডোর, আই অ্যাম সরি, প্লিজ ওপেন দ্য ডোর। আমি নীরব হয়ে আছি। আদ্রর আবার বলল, স্নেহা, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। বিলিভ মি। নিজেকে কন্ট্রোল করতে পারিনি, দরজা খোল না। আদ্রর কোনো কথা শুনতে ইচ্ছে হচ্ছে না, তবুও বললাম, আপনি চলে যান, প্লিজ দরজা খোল। আপনি না গেলে আমি দরজা খুলব না। আপনি এমনটা কি করে করতে পারলেন? ছি। আচ্ছা, নিজের ক্ষতি করো না প্লিজ, আমি চলে যাচ্ছি। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আর আমি নিজের ক্ষতি ভুলেও করব, তাই এসব না বাবাই ভালো। আচ্ছা, টেক কেয়ার। আপনি খুব খারাপ, শুধু তোমার জন্য। আর তুমি শুধু আমার এটা মাথায় রেখো। আদ্রর কথাটা শুনে চমকে উঠলাম। তুমি শুধু আমার কথাটা কানে বাজছে। বাইকের আওয়াজে বারান্দায় থেকে মাথাটা উঠিয়ে দেখালাম আদ্র চলে যাচ্ছে, কিন্তু আমি বিস্মিত হয়ে বসে আছি। এটা আদ্র কি বলে গেল? এইটা কেন বলল? আচ্ছা, আমি কি ঠিক শুনছি নাকি ভুল? এমন কথা আদ্র কেন বা বলবে? আদ্র কি আমাকে ভালোবাসে? ছি, কি ভাবছি? আদ্র আমাকে কেন ভালোবাসবে? তাহলে আমি ভুল শুনছি। উঠে দরজা খুলে ভেতরে ঢুকলাম। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। বারবার আদ্রর শেষের কথাটা মনে পড়ছে। ভুল নাকি সত্যি, এই দুটানায় পড়লাম। সাথে আদ্রকে নিয়ে তীব্র ঘৃণার জন্ম হচ্ছে। এই ছিল তার মনে, সব ছেলেরাই এক, সবাই। বাবার রুমে আসতেই চমকে গেলাম, বাবার চোখে পানি। বাবা কি কিছু বুঝতে পেরেছে? আমাকে দেখে বাবা তাকিয়ে রিল। অদ্ভুত, বাবাকে খুশি দেখাচ্ছে, কিন্তু তাহলে চোখে পানি কেন? অবাক হয়ে তাকিয়ে আছি বাবার দিকে। পাশে গিয়ে বসলাম। বাবা কিছু বলার চেষ্টা করলেও পারল না। আমি ও কিছু বুঝলাম না। বাবার কষ্ট হচ্ছে বুঝে কথা বলতে মানা করলাম। পরপর 2 দিন ভার্সিটিতে গেলাম না। আদ্রর মুখোমুখি হতে চাই না আমি। আর একদিন পর এক্সাম, তাই ফিস দিতে ভার্সিটিতে গেলাম। আর সামনে পড়ল আদ্র। এত চারপাশে তাকিয়ে আসলাম, তবুও কোথা থেকে চলে এসেছে আল্লাহ জানে। সামনে এসে দাঁড়ালো, আমি সাইটে সরে চলে যেতে চাইলে আমার হাত ধরে আটকে ফেলল। রেগে একবার হাতের দিকে তো একবার আদ্রর দিকে তাকালাম, কিন্তু তার সেদিন খেয়াল নেই। রেগে বললাম, আপনি আবার অসভ্যতামি করছেন আমার সাথে? আমার ফোন রিসিভ করছো না কেন? আর 2 দিন আসোনি কেন? আমার কথার উত্তর তো দিলই না, উল্টো এসব বলছে। এত কিছুর পর ও ফোন রিসিভ করতে বলছে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছি। আদ্রর দৃষ্টি অশান্ত, কেমন উস্খুস্কো লাগছে। চোখ দুটো লাল হয়ে আছে, যেন কত রাত ঘুম হয় না। চুলগুলো এলোমেলো, কিন্তু আগে কখনো এমন অগোছালো দেখিনি। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। ওই দিন ওমন বিহেভের পর ও ভাবছেন আমি আপনি সাথে কথা বলবো বা ফোন রিসিভ করব।
কথার প্রেক্ষিতে আদ্র কিছু বলল না। গভীরভাবে তাকিয়ে আছে আমার দিকে। আমি বুঝতে পারছি না আদ্র কি করবে। হঠাৎ আদ্র আমার হাত ছেড়ে দিল। তারপর সোজা অন্যদিকে ফিরে চলে গেল। আমি ভ্রু কুঁচকে আদ্রর যাওয়া দেখছি। আদ্র আর পেছনে ফিরে তাকালো না, কিন্তু আমি তাকিয়ে রইলাম। বিস্মিত হয়ে তাকিয়ে আছি। আদ্র কিছু বলল না। এটা ভালো লাগছে না। আদ্রর দিক থেকে চোখ সরিয়ে অফিস রুমে গেলাম। মুখটা মলিন করে। অন্তরা আগেই ফিস দিয়েছে, এজন্য ও আজ আসবে না। আমার জন্য আসতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। কাল এক্সাম, আজ পড়া উচিত। অফিস রুমের কাজ শেষ করে বেরিয়ে এলাম। চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম, কিন্তু মাঠে নাই। সিঁড়ি বেয়ে নামতে নামতে চারপাশে তাকালাম। মাঠে এসে আদ্রর থাকার জায়গায় ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ নাই। সব সময় তো এখানেই থাকে, আজ নাই কেন? না চাইতেন ভাবনায় এলো। তারপর নিজের কাজে অবাক হয়ে দৃষ্টি সামনে রাখি। আমি আদ্রকে খুঁজছি কেন? আর সে যেখানে খুশি সেখানে থাকুক, আমার কি? আর কোনো দিক না তাকিয়ে সোজা গেটের বাইরে চলে আসি। অটো করে যাব না হেঁটে যাব? তাই আর না দাঁড়িয়ে হাঁটা ধরলাম। হঠাৎ আদ্রর বাইক থামল সামনে এসে। আচমকা বাইক সামনে আসাতে ভয়ে দুপা পিছিয়ে যায় আমি। বিস্ময় চোখে আদ্রর দিকে তাকালাম। উঠো, উঠো শুনেই চমকে উঠলাম। আদ্র ঘাড় ঘুরিয়ে উঠতে বলছে। তার শান্ত চাহনি। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। কিছু বলবই তার আগেই আদ্রর মুখের শান্ত চাহনি কঠিন হয়ে উঠল। এবার চিৎকার করে উঠল। উঠতে বলছি। আদ্রর চিৎকার কণ্ঠ শুনে আমি ভয় কেঁপে উঠলাম। আর কিছু না ভেবে সুরসুর করে বাইকে উঠে বসলাম। উঠে বসতেই বাইক চলতে লাগলো। একটুর জন্য পড়ে যাই নাই। উঠে হ্যান্ডেল ধরার আগেই চলতে শুরু করেছে, তাই তাড়াতাড়ি করে আদ্রর শার্ট খামচে ধরে পড়ার হাত থেকে বেঁচেছি। আদ্র বাইক স্পিডে চালিয়েছে, এজন্য পুরো রাস্তা আতঙ্কে আসতে হয়েছে। বাইক থামতে বড় একটা নিঃশ্বাস ফেললাম। নামো। বসা থেকেই ভ্রু কুচালাম। একবার উঠো, একবার নামো। কি শুরু করেছে এই লোকটা? না নেমে চিন্তা করছি। আদ্র আবার বলে উঠল। কি হলো, নামছো না কেন? উঠতে বললে উঠানো যায় না, আবার নামতে বললে নামো না। তুমি চাওটা কি বলতো? সবসময় আমার কথার উল্টা করতে। রাগে গজগজ করতে করতে নেমে দাঁড়ালাম। এটা তো রেস্টুরেন্ট, এখানে কেন এনেছে? বিস্ময় হয়ে আদ্রর দিকে তাকালাম। এখানে কেন এনেছেন? আদ্র নেমে দাঁড়ালো, তারপর বাইক পার্ক করল। আমি যে তাকে কিছু জিজ্ঞেস করলাম তা কানেও নিল না। যে কিছু শুনতেই পারেনি। ভ্রু কুঁচকে তাকিয়ে আদ্রর কাণ্ড কারখানা দেখছি। এগিয়ে আসতে দেখে বললাম। কি হলো বলছেন না কেন? এখানে নিয়ে এসেছেন কেন? কোনো কথা না বলে আমার হাত ধরে হাঁটতে লাগল। আরে টানছেন কেন? দেখুন, কাল আমার পরীক্ষা, আমার বাসায় যেতে হবে। আপনি আমাকে রেস্টুরেন্টে এনেছেন কেন? সোজা রেস্টুরেন্টের ভেতরে এসে বসে আমাকে ও জোর করে বসিয়ে দিল। তারপর চোখে চোখ রেখে বলল। রেস্টুরেন্টে মানুষ কেন আসে? অবাক হয়ে বললাম, মানে? আমার প্রশ্নের উত্তর দাও। হাত ছাড়ুন আর দূরত্ব বজায় রাখুন। আদ্রর আমার হাত ধরেছিল, আমার কথা শুনে ছাড়ল, কিন্তু সরল না। কালকের জন্য অনেকবার সরি বলেছি, কিন্তু এজন্য তোমার কথা মেনে চলব ভেবো না। আমার যেটা ইচ্ছে সেটাই করব। আর এখন খাবার খাবো, দুদিন ধরে খাই না ঠিকমতো, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। বলেই ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করল। আমি হা করে আদ্রর দিকে তাকিয়ে আছি। বিস্ময় মুখটা হা হয়ে আছে। তো আপনার খিদে লেগেছে, খেয়ে নিন। আমাকে নিয়ে এসেছেন কেন? কারণ তুমি আমাকে খাইয়ে দিবে তাই। কি হ হ হ। ইয়েস, তোমার জন্য আমার হাতের এই অবস্থা, এজন্য খেতে পারছি না। এখন তুমি আমাকে খাইয়ে দিবে। বলেই হাত উঁচু করে দেখালো। দেখেই চমকালাম। আদ্রর ডান হাত ব্যান্ডেজ করা। বিস্মিত হয়ে তাকিয়ে আছি। এতক্ষণ একসাথে ছিলাম, তবুও খেয়াল করিনি।
আর আদ্র আমার হাত ওর বাম হাত দিয়ে ধরেছিল, তাই আরও খেয়াল করিনি। হালকা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনার হাতে ব্যান্ডেজ কেন, কি হয়েছে হাতে? জেনে কি করবে, আমি কষ্ট পেলে তো তুমি আনন্দ পাও। এখন ও আনন্দ উপভোগ করো। আদ্রর কথা চরম অবাক হলাম। পিটপিট করে তাকিয়ে আছি আদ্রর দিকে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আদ্র আমার দিকে তাকিয়ে আছে। আর কোনো কথা বললাম না, চুপ করে রইলাম। একটু পর খাবার চলে এলো। খাইয়ে দাও। আমি দেখ, না করে লাভ নেই, তোমাকে খাইয়ে দিতেই হবে, তাই ঝামেলা না করে শুরু করো। দেখুন, আমাকে এভাবে হেরাজ না করলে হয় না আপনার, তাই না? আমার জন্য আপনার এই অবস্থা, আমি কখন আপনার এই অবস্থা করলাম? তাড়াতাড়ি করো, কাল না তোমার এক্সাম। আমি পারবো না। খাইয়ে তো তোমাকে দিতেই হবে, অযথা টাইম নষ্ট করছো, এতেই তোমারই ক্ষতি, কারণ তুমি মতো লেট করবে, তোমার বাসায় যেতে ততই দেরি হবে। কিছুক্ষণ চুপ করে রইলাম। দেখো, রেস্টুরেন্টে অনেক মানুষ, সবার সামনে আমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করো না। বাধ্য হয়ে খাইয়ে দিতে লাগলাম, লজ্জায় আশেপাশে তাকাতে পারছি না। আশেপাশের করো অবশ্য, আমাদের দিকে নজর নেই, যে যার মতো আছে। তবুও সবার মাঝে আদ্রকে খাইয়ে দিচ্ছে, গায়ে কাটা দিয়ে উঠছে। আদ্রর দিকে ও তাকাতে পারছি না। ও কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখের পলক পড়ছে না। চরম অস্বস্তি নিয়ে খাওয়াচ্ছি। নিজে খেয়ে এবার আমাকে খেতে বাধ্য করল, আর খেতে হলো কিছু খাবার প্যাকেট ও করে নিয়ে এলো। জানি না কি জন্য ইশারাতে আবার বাইকে উঠতে বলল, উঠলাম। বাসায় সামনে এনে থামতেই নেমে চলে যেতে লাগলাম, পেছনে থেকে আবার ডেকে উঠল। কি সমস্যা, আবার ডাকছেন কেন? আদ্র বাইক থেকে নেমে খাবারের প্যাকেটটা আমার হাতে দিল, আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। তোমার জন্য না, আঙ্কেলের জন্য। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আমি হা করে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে, আমার তাকিয়ে থাকার মাঝেই আদ্রর বাইক চলে গেল। কি আর করব, না চাইতেও খাবার রুমে নিয়ে এলাম। আদ্রকে যে ফিরিয়ে দেব তার সুযোগই পাইলাম না। পরদিন যথারীতি আমাদের পরীক্ষা শুরু হলো, এক্সাম বিকেলে, এজন্য সকালে টিউশনি করাই। এখন আর আদ্রর ডিস্টার্ব সহ্য করতে হয় না, ওকে দেখি না বন্ধ মনে হয়। নিশ্চিন্তে পরীক্ষা দেয়, কিন্তু তবুও চারপাশে আদ্রকে খুঁজি। কিন্তু অন্য একটা ছেলে জ্বালিয়ে খায় নতুন, আগে কখনো দেখিনি তাকে। ছেলেটাকে খুব বখাটে লাগে। আমাদের বাসায় কিছুটা আগে ৩-৪ জন চায়ের দোকানে বসে থাকে। এক্সাম দিয়ে সন্ধ্যায় দিকে বাসায় যায়, তাই তার নজরে পড়েছি। প্রথম কয়েকদিন দূরে থেকেই আজেবাজে কথা বলেছে, কিন্তু আজকে একদম সামনে এসে প্রপোজ করে বসেছে। তার নাম্বার বলে বলে মাথা খারাপ করে দিয়েছে। কোনোভাবে পালিয়ে বেঁচেছি, ছেলেগুলোকে একদম সুবিধার লাগে না। আজকেও ভয়ে ভয়ে আসছি, টাকা থাকলে কখনো এই রাস্তায় হাঁটতাম না। কাছাকাছি আসতেই হাঁটার গতি বাড়িয়ে দিলাম, কিন্তু তাদের হাত থেকে বাঁচতে পারলাম না। সেই সামনে এসে দাঁড়ালো সেই ছেলেটা। ও সুন্দরী, আমাদের সাথে কথা না বলেই চলে যাচ্ছিলে নাকি? তা তোমার নাম্বারটা তো দিল না। দেখুন, আমার পথ ছাড়ুন। সন্ধ্যা হয়ে গেছে। তুমি তো সন্ধ্যায় আসো, এসেই যাই যাই করো কেন? আসো একটু প্রেম করি, তোমাকে আমার এক দেখাই সেই লেগেছে। ৩ জন আমার সামনে এসে দাঁড়ালো। ওই ছেলেটা আমার হাত থেকে টান মেরে ফোনটা নিয়ে নিল। কি করছেন, ফোন নিচ্ছেন কেন? ছেলেটা ফোন চাপতে লাগলো। আমি চাচ্ছি কিন্তু দিচ্ছে না। এদিকে আজান ও পড়ে গেছে। হঠাৎ ছেলেটা আমার হাত ধরল, আমি চমকে গেলাম। কি করছেন, হাত ছাড়ুন। ছেলেটা হাত ছেড়ে দিল, তারপর ফোন দিয়ে দিল। আমি কাঁপতে কাঁপতে দৌড়ে সেখানে থেকে চলে এলাম। চোখে দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বাসায় সামনে এসে থামলাম, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। কান্না এসে ঠেকেছে গলায়। মুখে হাত দিয়ে কাঁদছি, এমনটা হবে ভাবিনি। দারোয়ান কাকা এগিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি কিছু না বলে দৌড়ে ভেতরে চলে এলাম।
রুমে এসে মুখে চেপে ধরে কাঁদছি, বাবার কানে যেন না যায় শব্দ, তাই তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে দরজা আটকে দিলাম। 5 মিনিট ওইভাবে থেকে বেরিয়ে আসতেই ফোন বেজে উঠল। ভয় ফোন হাতে নিচ্ছি না। আচ্ছা, এটা ওই ছেলেটা না তো? না বাবা, ফোন আমি কিছুতেই রিসিভ করব না। আর কালকে কিভাবে যাব? টাকাও তো নাই। আরও 3টা পরীক্ষা আছে, কি করব? আজকে ছেলেটা বাড়াবাড়ি করছে খুব, কাল না জানি কি করে, কিন্তু ফোন বেজেই যাচ্ছে, থামছে না। বাধ্য হয়ে কাছে গেলাম ফোন অফ করতে, আর ফট করে ফোন অফ করে দিলাম। আর 5 মিনিটের মতো নিজেকে স্বাভাবিক করে নামাজ পড়লাম, তারপর বাবার কাছে গেলাম। চোখ বন্ধ, তার মানে ঘুমিয়ে আছে। বাবার পাশে বসতেই কলিং বেল বেজে উঠল। এখন আবার কে এলো? হাত পা কাঁপছে, ভয় হচ্ছে ওই ছেলেগুলো নয়তো। তবুও সাহস সঞ্চয় করে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। হাত কাঁপছে, খুলতে পারছি না, ভয় হচ্ছে ওরা থাকলে কি হবে। হঠাৎ একটা কণ্ঠ শুনে আমার ভয় হাওয়া হয়ে গেল। এটা আর কারো আওয়াজ না, রুনা আপুর আওয়াজ। তার মানে আপু বাইরে। ওফ, আমি একটু বেশিই ভয় পেয়েছি। তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। আপু একা না, সাথে ভাইয়া, রানী, রায়া, সবাই। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ভাইয়া সাধারণত এই সময় বাসায় থাকে না, আজ হঠাৎ আবার এখানে এসেছে। একটা জিনিস খেয়াল করছি, ভাইয়ার মুখে হাসি, খুব খুশি লাগছে দেখতে তাকে। আপু ও দরজা খুলতেই আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। আপু আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ভাইয়ার দিকে। আপু আমাকে ছেড়ে দিয়ে বলল, কিরে এত লেট করলি কেন দরজা খুলতে? আমি বিস্ময় হতদম্ব হয়ে তাকিয়ে আছি আপুর দিকে। হঠাৎ এমন করে জড়িয়ে ধরল কেন? কিরে এমন থমকে আছিস কেন? তুমি না তোমরা এই সময়ে এখানে? এখানে দাঁড়িয়ে রাখবি নাকি ভেতরে আসতে দিবি? আপু একা আসলে চমকাতাম না, আবার জড়িয়ে না ধরলেও সন্দেহ হতো না। আমি আসল ব্যাপারটা বুঝতে চাইছি, কিন্তু এভাবে না। তাই সরে দাঁড়ালাম। সবাই ভেতরে গিয়ে বসলাম আমার রুমে। আমি দরজা আটকে আসলাম। রুমে আসতেই আপু আমাকে তার বলল। তা শুনে চরম অবাক হলাম। এত কিছু হয়ে গেল, আমি কিছুই জানতে পারলাম না। আর জানব কি করে? পরীক্ষার জন্য আপুর সাথে আড্ডা দেওয়া হয় না। রায়া আর রানী একটু আধটু আসে আবার চলে যায়, তাই হয়তো জানতে পারিনি। কিন্তু কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। কিন্তু আরেকটা কথা শুনে ও খারাপ লাগছে। ভাইয়ার চাকরি নাই এখন। সে তার জব ছেড়ে দিয়েছে। তারা তাদের গ্রামে ফিরে যাবে। তার মানে এখানে আর থাকবে না। অজান্তেই চোখ দুটো ছলছল করে উঠল। আপুকে খুব ভালোবেসে ফেলেছি। এখানে আমার একাকিত্বের সঙ্গী ছিল, কত সহযোগিতা ও করেছে। খুব আপন হয়ে উঠছে, নিজের আপন বোনের মতো ভালোবেসেছে। 2 দিন পর চলে যাবে। ওই ঐশী মেয়েটার সাথে আপু দেখা করেছিল কাল, আর কালকেই ঝগড়া করে এসেছে। পরদিন ভাইয়া রিজাইন লেটার দিয়েছে, মানে আজকে। ভাইয়া যেসব নিয়ে ভয় পাচ্ছিল সেটা হয় নাই। আপু ভাইয়াকেই বিশ্বাস করেছে, আর সেই বলেছে চাকরি ছেড়ে দিতে। আমি জানতাম আপু সঠিক সিদ্ধান্ত নিবে, আর তাই হলো। আগেই আপুকে জানালে সমস্যা আগেই সমাধান হতো, কিন্তু দেরিতে হলেও সব যে ঠিক হয়েছে তাই ভালো। আপু তোমাকে অনেক মিস করব। কোনোভাবে কি এখানে থাকা যায় না? না রে, কিভাবে থাকবো? তোর ভাইয়ের চাকরি নাই, এখানে থেকে কি হবে? বাড়তি টাকা খরচ, আর নতুন চাকরিও পাওয়া যাবে না। এত সহজে তো চাকরি হয় না। কষ্ট পাস না। আমিও তোকে মিস করব, নিজের বোন ভেবেছি। তোকে ছেড়ে যেতে কষ্ট হবে, কিন্তু যেতে হবেই। আর 2 মাস আমাদের বাসায়, আমিও সময় পেলেই তোর সাথে দেখা করব। অনেকটা সময় একসাথে রইলাম, গল্প করলাম। মাঝখানে থেকে রান্নাটা করতে পারলাম না, অনেক সময় পার হয়ে গেছে, এখন রান্নাও করতে মন চাইছে না। ক্লান্ত লাগছে খুব, তাও রান্না করতে হবে, তাই উঠে রান্নাঘরে যেতে নিচ্ছিলাম, আবার কলিং বেল বেজে উঠল। আবার কে এলো? দরজা খুলে দেখি আপু। হাতে খাবার, বুঝতে আর বাকি রইল না কেন। আপুর আনা খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। এমন সময় কেউ ঝড়ের গতিতে বারান্দায় দিয়ে রুমে প্রবেশ করল। আমি তাড়াতাড়ি উঠে লাইট অন করে দেখি আদ্র। ওকে দেখে বিস্ময়ে আমার মুখটা হা হয়ে গেছে।
এখানে কিভাবে এলো? চোখ ছোট করে তাকিয়ে আছি। আদ্রর চোখ লাল। রেগে আছে কেন? কার উপর রেগে? আমার বাহু শক্ত করে ধরল আর বলল, তোমার ফোন কই? আদ্রর শক্ত মুখ করে কথা বলা শুনে ভয় পেয়ে গেলাম। কথা বলতে গিয়ে ও কথা বলতে পারছি না, যেন কথা গলায় আটকে আছে। অ্যান্সার মি। আমাকে রেগে মৃদু চিৎকার করে বলে উঠল। আদ্রর কথার আমার কথা গলায় আটকে আছে। আদ্র ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছে, তারপর আমাকে ছেড়ে ফোন খুঁজতে লাগলো। আমি হাঁ করে আদ্রর কর্মকাণ্ড দেখছি। সব কিছু লণ্ডভণ্ড করে অবশেষে খুঁজে পেল। তারপর ফোন চাপ দিয়ে বুঝতে পারল ফোন অফ। তা দেখে রেগে তাকালো আমার দিকে, যেন চোখ দিয়েই ভস্ম করবে আমাকে। আমি সেদিকে তাকিয়ে ঢোক গিললাম। তোমার ফোন অফ কেন? এবার তোতলাতে তোতলাতে বললাম, মানে কি হয়ে মানে করছো? ওর দাও, আমাকে টেনশনে রেখে নিজে শান্তিতে থাকতে চেয়েছিলে বলে আমার দিকে এগিয়ে এলো। তারপর বলল, ফোন অফ করে রেখেছ কেন? কতবার কল করেছি জানো? আমার কত টেনশন হচ্ছিল জানো? পাগলের মতো ছুটে এসেছি। আর রাস্তায় কেঁদেছ কেন? রাস্তায় কেঁদেছি আপনি জানলেন কিভাবে? অবাক হয়ে বললাম, তোমার সব কিছুই আমি জানি। বলো এসব কেন করেছ? সব কিছু জানেন মানে? উল্টো প্রশ্ন করতে বলিনি। কিন্তু স্টেট আপ ইউ ইডিয়েট গার্ল। আর কখনো যদি এমন করেছ তোমাকে আমি খুন করে ফেলব। কতটা টেনশন হচ্ছিল জানো? মনে হচ্ছিল তোমাকে আমি হারিয়ে ফেলেছি, কোনো বিপদ হয়েছে তোমার। তুমি কি কখনো বুঝবে না আমাকে? বিস্মিত হয়ে তাকিয়ে আছি আদ্রর দিকে। আদ্রর কথার মানে বুঝতে পারছি না। আমার জন্য আপনি এত টেনশন কেন করেছেন? কি হয় আমি আপনার? জানো না কি হও? জানবে কি করে? জানতে চেয়েছ কি কখনো চাওনি? আমি যে তোমাকে এত করে চাই এইটা কেন বুঝো না? মা। আদ্র কিছু বলতে দিল না, মুখ চেপে ধরল, তারপর আচমকা জড়িয়ে ধরল শক্ত করে। গরম কিছু গালে পড়ছে। হাত দিয়ে দেখি পানি। আদ্র কি কাঁদছে। হতদম হয়ে দাঁড়িয়ে রইলাম শক্ত করে। আদ্র একটু বাদেই ছেড়ে দিয়ে চলে গেল আর পেছনে ফিরে তাকাল না। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম সেইখানেই। চোখ বন্ধ করতেই দুফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে পানিটুকু মুছে দৌড়ে বারান্দায় এলো। গেটের বাইরে আদ্রকে আবসা আলো ছায়ার মতো দেখা যাচ্ছে। আদ্র বাইকে উঠছে। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছি। আচমকা আদ্র ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরল। তাড়াতাড়ি করে বসে পড়লাম। আর একটু হলেই দেখে ফেলতো। বুকে হাত দিয়ে নিচে বসে আছি। বাইকের শব্দ শুনে দাঁড়িয়ে পড়লাম। পরদিন আজকে এক্সাম নাই। কাল একটুও পড়া হয় নাইট। আজকে পরীক্ষা না থেকেই ভালো হয়েছে। সকালে টিউশনি করে আসার সময় রাস্তায় ওই ছেলেগুলোকে দেখলাম। অনেকটা দূরে দাঁড়িয়ে পড়লাম। আর এগুনোর সাহস পাচ্ছি না। এরা তো বিকেলে থাকে, তাহলে সকালে কি করছে আগে তো দেখিনি। আচ্ছা, কোনোভাবে কি জানতে পেরেছে এই সময় আমি এখান দিয়ে যাই? ভয় আমার হাত পা কাঁপছে। এখন বাসায় যাব কি করে? এখানে দাঁড়িয়ে আছো কেন? আদ্রর কণ্ঠ শুনে চমকে পেছনে তাকালাম। আদ্র আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। এক হাত প্যান্টের পকেটে, আরেক হাতে ফোন। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। আমি আদ্রকে দেখে একটু নিশ্চিন্ত হলাম। ভয় মনে হলো কিছুটা চলে গেছে। কেন গেল জানি না। আমার ওর না পেয়ে এগিয়ে এসে আবার জিজ্ঞেস করল, গাড়িতে না গিয়ে হেঁটে যাচ্ছ কেন? আদ্রর থেকে দৃষ্টি সরিয়ে পেছনে তাকালাম। ওই ছেলেগুলো এখনো আছে, কিন্তু এত দূরে আমাকে লক্ষ্য করেনি। আবার আদ্রর দিকে তাকালাম। কি হলো? কথার অ্যান্স দিচ্ছ না কেন? আপনি এই সময় এখানে কি করছেন? তোমার এই বাজে স্বভাবটা কখনো যাবে না। উল্টো প্রশ্ন না করলে ভালো লাগে না, তাই না? আদ্রর কথায় চুপ করে গেলাম। তারপর আদ্রর কিছু বলার আগেই বলে উঠলাম, একটু আমাকে বাসা অবধি ছেড়ে আসবেন? আপনার বাইকে করে?
আকুতি ভরা মুখের বললাম। আদ্র আমার কথা শুনে চরম বিস্ময় হল। বিস্ময় তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এমন কিছু সে কল্পনাও করে নাই। হতদম্ব হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি আবার বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন? হেল্প করবেন কিনা বলেন, না হলে চলে যাই। স্নেহা আর ইউ ওকে? তুমি নিজে থেকে হেল্প চাইছো? ব্যাপারটা কি বলতো? কোনো সব কিছুতেই আপনার এত মানে খুঁজতে হবে কেন বলেন তো? সব সময় তো জোর করে বাইকে উঠান, আর আজকে আমি উঠতে চাইছি ভাব দেখাচ্ছেন। ভাব তো দেখাবই, কারণ বাইকটা যে আমার। তাই আমি উঠাতে চাইলে ব্যাপারটা অন্যরকম, আর তুমি উঠতে চাইলে সেটার মানে অন্যরকম। তার মানে হেল্প করবেন না? ওকে, আমি যাচ্ছি বলেই পেছনে ঘুরে চলে আসতে নিলাম, কিন্তু পারলাম না। আদ্র আমার হাত টেনে ধরেছে। আমি ভ্রু কুঁচকে তাকালাম। এত বেশি বুঝো কেন? আমি কখন বললাম নিয়ে যাব না? নিয়ে যাবেন সেটাও তো বলেন নাই। নিয়ে যাব, তবে তোমাকে বলতে হবে কাল কান্না করেছিলে কেন? আদ্রর কথায় বিস্ময় মুখটা হা হয়ে গেল। আদ্র জানালো কি করে আমি কাল কান্না করেছি? আপনি কিভাবে জানলাম সেটা বললেও আমি ওর দেব না। তাই বলে লাভ নাই, কিন্তু তোমাকে ওর দিতেই হবে। নিজে বলবে না, আবার আমার কাছে ওর চাইছে। বলবো না, দেখি কি করতে পারে। আমি বলছি না দেখে আদ্র রেগে উঠল। কি হলো, কথা বলছো না কেন? বলো কাল কি হয়েছিল? কিছু হয়নি। মিথ্যা বলবে না একদম। মিথ্যা কথা আমি পছন্দ করি না। আমি বললাম তো কিছু হয় নাই। ওকে ফাইন, না বললে কিন্তু আমি তো জেনেই ছাড়বট। জানতে পারবেন মানে? কিভাবে? অবাক হয়ে। চলো। আদ্র আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো তার বাইকের কাছে। আমার কথার ওর দিল না। এর পক্ষে অসম্ভব না কিছু, আমি জানি। তবুও বললাম না। চুপ করেই রইলাম। আদ্র বাইকে উঠে বসলে আমিও উঠে বসলাম। চায়ের দোকানের কাছাকাছি আসতেই মুখ ঢেকে নিলাম, তাও ভয় করছে। আদ্রর পিঠে মুখে ঘষে আড়াল হলাম। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটল। একদম চায়ের দোকানের সামনে এসেই আদ্র বাইক থামালো। আমি চমকে উঠলাম। নামো। আদ্রর নামও শুনেই আরও বেশি অবাক হলাম। মুখ বেঁকিয়ে চায়ের দোকানে তাকিয়ে দেখি ওই ছেলেগুলো কেমন করে যেন তাকিয়ে আছে। নামলেই ধরা খাবো নিশ্চিত, কিন্তু আদ্র নামতে কেন বলছে? এর আবার কি হলো? শুকনো ঢোক গিলে বললাম, নামবো কেন? নামতে বলছি, নামো। কিন্তু আদ্র রেগে আমার দিকে তাকালো। ভয়ে সুরসুর করে নেমে গেলাম। নেমে মুখটা ঢেকে নিলাম ভালো করে। আদ্র আমার এমন মুখ ঢাকা দেখে ভ্রু কুঁচকালো। এভাবে মুখ ঢাকছ কেন? আমার মন চাইছে তাই। আপনার এই বাইকে আমি আর জীবনেও উঠব না। এমনভাবে নামিয়ে না দিলেও পারতেন। এতই যখন প্রবলেম তখন না উঠালেই তো হতো। চুপ বেয়াদব। সব সময় বাজে বকা। তুমি আমার পিঠে মুখ ঘষছিলে কেন? আমি আদ্রর কথায় ভ্রু কুঁচকালাম। এজন্যই তো তুমি হয়তো ভুলে গেছো আমি একটা ছেলে। আর এভাবে ছি কি সব বলছেন? আমি তো শুধু ওদের হাত থেকে লুকানোর জন্য একটু মাথাটা আপনার পিঠে দিয়েছিলাম, যাতে ওরা আমার মুখ না দেখে। আর আপনি কি বলছেন এসব? ওইসব বাজে স্বভাব আমার না, ওইসবটা আপনি করেন। কি বললে ওদের হাত থেকে লুকানোর জন্য? মানে ওরা কি করেছে? বলেই আদ্র আঙ্গুল দিয়ে চায়ের দোকানের ওই অসভ্য ছেলেগুলোকে দেখালো। আমি চমকে উঠলাম। রেগে কি থেকে কি বলেছি আল্লাহ! আদ্র রক্ত লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। কই কিছু ককরেনি তো? স্টপ ইডিয়েট, সত্যি করে বলো। চিৎকার করে উঠল। আমি ভয় কেঁপে উঠলাম আর সব বলে দিলাম। আদ্রর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, তারপর ওদের দিকে একবার তাকিয়ে আমাকে বাইকে উঠতে বলল। আমি উঠে বসলাম। বাসায় সামনে এসে থামায়। ফোন যেন অফ না থাকে। আর যদি থাকে তোমার কি অবস্থা করব ভাবতে পারবে না।
আর সাথে সাথে ফোন রিসিভ করবে, লেট যেন না হয়। মাইন্ড ইট। নিজের হুমকি দিয়েই চলে গেল। আমি নীরব হয়ে শুনলাম, তারপর ভেতরে চলে এলাম। পরদিন আপুদের চলে যাওয়ার দিন। টিউশনিতে যাই নাই। সকাল সকাল ইজাবে নিচে গাড়িতে মালপত্র নেওয়া শেষ, আমি রাকে কোলে নিয়ে আছি। রানী তো সে কি কান্না, কিন্তু ওকে তো রেখে খাওয়ানোর সামর্থ্য আমার কাছে নেই, তাই তাদের সাথেই পাঠিয়ে দিলাম। আপুও আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল, তারপর বাবাকে দেখে চলে গেল। নৃশ্য লাগছে, নিজেকে কষ্ট পেয়েছি। অনেক আপন পর ও হয়ে আবার অনেক পর আপন, যেমন রুনা আপু। বিকেলে পরীক্ষা দিতে গেলাম হেঁটেই, ভয় ভয়। কাছাকাছি আসতেই আবার তাদের মুখোমুখি, তারা আমাকে দেখেই এগিয়ে এলো, আমি ভয় পিছিয়ে গেলাম। একটা বিষয়, 3 জন না আজ 2 জন আছে। আরেকটা জিনিস, তাদের হাতে কপালে ব্যান্ডেজ করার। আপু দাঁড়ান প্লিজ। তাদের মুখে আপু ডাক শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর করে কথা বলছে কেন? আমি দাঁড়াতেই তারা এগিয়ে এলো, আমি ভয় পাচ্ছি তবুও নড়লাম না। তারা দুজনেই ফট করে আমার পায়ের কাছে বসে পড়ল। আমি ঘটনা আকস্মিক হতদম হয়ে গেলাম, সাথে সাথে 2 পা পিছিয়ে গেলাম। কি করছেন কি? আমাদের ক্ষমা করে দেন। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমরা যদি জানতাম আপনি আদ্র ভাইয়ার পরিচিত, জীবনে আপনার দিকে চোখ তুলেও তাকাতাম না। আপনার পা ধরে ক্ষমা চাইছি, জীবন আপনার সামনে আসব না আর না ডিস্টার্ব করব। এইবারের মতো মাপ করে দিন, না হলে ভাই আমাদের মেরে ফেলবে যদি আপনি ক্ষমা না করেন। জাহিদকে তো আধমরা করে ফেলেছে, ও হসপিটালে ভর্তি আছে। আপনারা উঠে দাঁড়ান। না, আগে বলুন মাফ করেছেন। এত সহজে আমি আপনাদের মাফ করতে পারবো না। আপনাদের জন্য আমি এই কয়দিন কত আপসেট থেকেছি জানেন। রাতে ঘুমাতে পারি নাই। সকালে উঠে আবার চিন্তা, ভার্সিটিতে কিভাবে যাব এই বুঝি আপনারা সামনে চলে আসবেন, নানান ভয়ে আতঙ্কিত হয়ে থেকেছি। দুজনেই উঠে দাঁড়ালো। প্লিজ বোন, বড় ভাই মনে করে ক্ষমা করুন। বড় ভাই শুনেই রেগে উঠলাম, একদম আমার ভাই হতে আসবেন না। না আমার ভাই আছে আর না কখনো থাকবে। মাপ করেন না, না হলে ভাই আমাদের মেরে ফেলবে। আপনি মাপ না করলে। দুজনে অনুতপ্ত, সেটা তাদের আকুতি মিনতি দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করব, তার আগে আপনাদের একটা কথা দিতে হবে আমাকে। কি? আপনারা আর কখনো রাস্তাঘাটে কোনো মেয়েকে এভাবে ডিস্টার্ব করতে পারবেন না। সবাই নিজের বোন মনে করবেন। কারো দিকে খারাপ নজর দিতে পারবেন না। সব সময় এটা মনে রাখবে, আপনি যেমন একটা মেয়ে এভাবে অসম্মান করেছেন, বিরক্ত করছেন, এসব ঘটনা যদি আপনার নিজের বোনের সাথে ঘটে তখন কি করবেন? আচ্ছা ঠিক আছে বোন, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। এবারের মতো মাপ করেন আর ভাইকে বইলেন। বলেই ছেলে দুটো চলে গেল। আজকে এক্সামের শেষ দিন। এক্সাম শেষ করে অন্তরার সাথে গল্প করতে করতে গেটের বাইরে এলাম। ও আমার হাত ধরে টেনে হৃদয়ের কাছে নিয়ে গেল। ভালোবাসা দিবসে ওরা দুজন বেড়াতে যাবে, আমাকে ও যেতে বলছে, রাজি হচ্ছি না, তাই নিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো কিছুতেই যাব না ওদের মাঝে। আমি গিয়ে কি করব? 100 বার এই কথাটা বলেছি, কিন্তু অন্তরা শুনতে নারাজ, সে আমাকে নিয়েই যাবে। হৃদয় তুমি কিছু বলো স্নেহাকে, ও কেন আমাদের সাথে যেতে চাইছে না? ওকে রেখে একা আমি যেতে পারবো না। বাড়ি থেকে ওর কথা বলে বের হব, এখন যদি ওই না থাকে কি হবে ভাবতে পারছ? একদমই কথাগুলো বলে থামল অন্তরা। তুই বুঝতে পারছিস না তোদের মাঝে আমি গিয়ে কি করব বল? তোরা যা আমাকে কেন টানছিস সেইটাই আমার মাথায় আসছে না। আরে চল না ইয়ার, হৃদয় কিছু বলত। এবার হৃদয় বলল, স্নেহা আমাদের সাথে চলো প্লিজ। ভাইয়া আপনিও কি পাগল হলেন নাকি? আপনারা দুজন একা টাইম স্পে করতে না চেয়ে আমাকে কেন টানছেন বুঝতে পারছি। ওই দিন তো সবাই তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, সেখানে আপনারা আমাকে গলার হাড্ডি করতে চাইছেন কেন? আমরা তো প্রেম করবই, কিন্তু তোমাকে নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। হৃদয়ের কথায় আমি বিস্মিত হলাম। মানে
এত মানে করো না বোন, চলো না, এই শেষবার, আর কখনো বলবো না, প্লিজ রাজি হয়ে যাও। কিরে কিছু বলছিস না কেন, যাবি না? আর এমন সন্দেহ চোখে তাকিয়ে আছিস কেন? আমি হৃদয়ের সামনে কিছু বললাম না, অন্তরাকে টেনে একপাশে নিয়ে বললাম। বড় বড় চোখ খ করে বললাম, সত্যি করে বলতো তোদের মতলবটা কি? আমি কেমন সন্দেহের গন্ধ পাচ্ছি। অন্তরা একটা ঢোক গিলে আমতা আমতা করে বলল, তুই আমাকে বিলিভ করিস না স্নেহা, এভাবে সন্দেহ করিস? তোর কথা ঠেকেছে কেন? অন্তরা মুখ অফ করে ফেলল। আমি কিছু বলতে যাব, হৃদয় ভাইয়া চলে এলো। কি ব্যাপার, দুই বান্ধবী এক হয়ে আমাকে একা করে দিল দেখছি। তা কি সিদ্ধান্ত নামল স্নেহা যাবে তো? না। অন্তরা এবার চিৎকার করে উঠল, যাবি না সত্যি? না গেলি আমার কথা কেন শুনি আমি, তোর কে যাওয়া লাগবে না তোর? রেগে কথাটা বলে হৃদয়ের দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন, চলো, ওর যাওয়া লাগবে না, আমি ওরকে, আমার কথা শুনবে কেন? অন্তরা রাগে গমগম করতে করতে চলে গেল। হৃদয় আর আমি হা করে ওর যাওয়ার পথের তাকিয়ে রইলাম। বান্ধবী কিন্তু খেপে গেছে এখন। ও কি সেই একই মতো নাকি চেঞ্জ করেছ? এত রাগতে পারে না। বাসায় বাবা একা কোথায় যেতে ভয় করে, তাই না করেছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমরা বিকেলে বের হব আর সন্ধ্যার আগেই চলে আসব। সেদিন আর মতামত দিলাম না, বাসায় চলে এলাম। আসার পথে ফোনে টাকা ভরে নিলাম। আজকে রুনি আপুর সাথে আর আমার গ্রামের এক চাচির সাথে কথা বলবো। শুনেছি গ্রামে আমাদের বাড়ি নাকি দখল নিয়েছে। সেসব বিষয়ে জানতে এদিকে আরেক কথা, ভাইয়া নাকি আমাদের খুঁজতে গিয়েছিল। রাতে আপুর সাথে কথা বলে চাচির সাথে কথা বললাম। তারপর ফোন রেখে পড়তে বসলাম। 2 দিন পর রাতে আদ্রর নাম্বার থেকে কল এলো। দেখলাম কিন্তু ধরলাম না। তখন মেসেজ এলো একটা। ফোন হাতে নিয়ে মেসেজটা ওপেন করলাম। কল রিসিভ করার থ্রেট। ফোন রিসিভ করছিলে না কেন? বিজি ছিলাম। কি করছিলে? পড়ছিলাম। আপনার মতো তো না, লেখা পড়া বাদ দিয়ে আজাইরা কাছের পেছনে পড়ে থাকব। যা খুশি বলো, কিছু বলবো না, কিন্তু তুমি আমার সম্পর্কে কিছু জানো না। লেখাপড়া নিয়ে আমি সিরিয়াস আছি। ওকে। আপনার কথা শুনলেই আমার হাসি পায়। হাসির কি বললাম? তুমি বিশ্বাস করছো না তো আমার আগের রেজাল্ট দেখো, বুঝতে পারবা। দরকার নাই। ফোন দিয়েছেন কেন? কথা বলতে। ফোন রাখেন, আমি পড়ব। আচ্ছা পরে কল দেব তাহলে, বাই। বলেই আদ্র ফোন রেখে দিল। সাথে সাথে আমার নাম্বারে একটা কল আসলো। আমি ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম। আদ্র তোকে কল করেছিল? হুম। তোকে বলেছিলাম আদ্রর কল রিসিভ করিস না, তাও তুই ওর ফোন রিসিভ করেছিস কেন? ফোন রিসিভ না করলে বাসায় চলে আসে এজন্য। চুপ, স্টপ ইট গার্ল। আচ্ছা শুন, আর ফোন রিসিভ করবি না। রাতে একবার করবি আর পুরোপুরি আদ্রকে ইগনোর করবি। ও মতো কাছে আসবে, তুই ওকে অপমান করবি। আমি চুপ করে শুনছি। কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস তো? আমার কথা না শুনলে কিন্তু তোর ভাইকে আমি তোর খোঁজ দিয়ে দেব। আর তোর ভাই এখন তোর কাছে কি চায় জানিস? তোদের গ্রামে বাড়িটা। তুই কি তোর শেষ সম্বল হারাতে চাস? না না, ভাইকে আমার কথা বলো না। আমার কথা শুনলেই বলবো না। আমি রাখব কথা, আদ্রকে কোনো রকম প্রশ্রয় আমি দেব না। ওকে, ভেরি গুড। বলেই ফোন কেটে দিল। আমি ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। চোখ বন্ধ করতেই গাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এত অশান্তি আর নিতে পারছি না। কেউ কি নেই যে আমাকে এই অশান্তি থেকে মুক্তি দেবে? গ্রামের বাড়ি নেওয়ার জন্য ভাইয়া এমন করছে, ছি, এত কিছু করেও তার শান্তি হয়নি, এখন ওখানেও নজর দিয়েছে। এটা বাবার কানে গেল, সে ওইভাবেই শেষ হয়ে যাবে। আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। ভাইয়ের থেকে আমাকে লুকিয়ে থাকতে হবে, না হলে আমি কিছু আটকাতে পারবো না।
কান্না আটকানো যাচ্ছে না ভাই, এমন কি করে হলো? কোথায় আমাদের দায়িত্ব নিতে চাইবে তা শেষ সম্বল নেওয়ার জন্য পাগলের মতো খুঁজছে। অনেক কেঁদেছি, মাথা ব্যথা করছে, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে টিউশনিতে গেলাম। সেখানে গিয়ে দুজনকে পড়াতে আজ খুব অস্বস্তিতে পড়তে হলো। আমার স্টুডেন্টের বাবা মাকে আগে কখনো বাসায় দেখিনি, থাকতে আজকে তাকে দেখলাম। আমি পড়ানোর সময় খুব অস্বস্তিতে পড়তে হয়েছে। লোকটার তাকানো কেমন সন্দেহের, কেমন হাঁ করে তাকিয়ে থাকে। পড়ানোর মাঝে উনি প্রতি 10 মিনিট পর পর এসে এটা ওটা জিজ্ঞেস করেছেন। পড়ানো শেষ হতেই দ্রুত গতিতে বেরিয়ে এসেছি। কপাল বেয়ে ঘাম পড়ছে, ওইভাবেই হাঁটছি। হাঁটতে হাঁটতে বাসার গেটের সামনে আসতেই আদ্রর বাইক এলো। আমি ভ্রু কুঁচকে তাকালাম ওর দিকে। ধরো। আদ্র একটা প্যাকেট আমার হাত দিল, তারপর যেভাবে এসেছিল সেইভাবেই চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম সেদিকে। তারপর হাতের প্যাকেটের দিকে তাকিয়ে ভাবলাম কিসের প্যাকেট দিল এটাত। আমি কিছু বলারই সুযোগ পেলাম না। ফোনে মেসেজ এলো, লেখা, প্যাকেটে যা আছে সবকিছু পড়া অবস্থায় তোমাকে দেখতে চাই। কি আছে এতে? পড়া অবস্থায় দেখতে চায় মানে? কিন্তু এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে প্যাকেট খুললাম। আর খুলেই আমার মুখটা হা হয়ে গেল। লাল শাড়ি, লাল ব্লাউজ, 2 মুঠো লাল চুড়ি, কাজল, লিপস্টিক, একজোড়া ঝুমকো, সাজের সব জিনিস আছে, একটা সিম্পল নেকলেসও আছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। একটা আয়নাও আছে। আয়না নিয়েই মুখের সামনে ধরলাম। নিজের মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি গায়ে রং অনেক ময়লা হয়ে গেছে। আরেকটা জিনিস চোখে পড়ল, চিরকুট। চিরকুট হাতে নিয়ে ভাঁজ খুললাম আর পড়তে লাগলাম। একবার তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চাই। পরনে থাকবে লাল টকটকে শাড়ি, মাথার ঘন কালো চুল থাকবে খোলা, যা বাতাসে উড়বে, অবাধ্য কিছু চুল বারবার তোমার চোখে মুখে এসে পড়বে। আর তুমি বিরক্ত হয়ে কানের পিছনে খুঁজে দিবে আর আমি মুগ্ধ হয়ে দেখব। চোখে মোটা কাজল দেবে, ঠোঁটে থাকবে হালকা লিপস্টিক, 2 হাত ভর্তি লাল রেশমি চুড়ি আর আলতা রাঙা পা। প্লিজ একবার আমার জন্য, সাথে আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, সহ্য করতে পারো না, আমার এই একটা আবদার রাখো। অনেক দিনের লোভ তোমাকে এভাবে দেখায়, কিন্তু বলার সাহস হয়নি, আজকে আর থাকতে পারলাম না, তাই সব জিনিসই তোমাকে দিয়ে দিল। আমার বেহায়ার মতো চেয়েও বসলাম। আমার এই চাওয়াটা কি রাখবে মায়াবতী? পরশু তোমাকে এইভাবে দেখতে চাই। আয়নার সামনে ধরে আছি, নিজের মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। কত পরিবর্তন এসেছে নিজের মাঝে। আচমকা কান্না পেয়ে গেল আমার, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। আয়না রেখে থমেরে বসে রইলাম। আমার চোখ বাঁধা মানছে না, পানি পড়ছে টপ টপ করে। আমার দৃষ্টি বিছানায় রাখা আদ্রর জিনিসগুলোর দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে হাত উঠিয়ে চোখের পানি মুছলাম। ঠোঁট কামড়ে ধরে কান্না আটকালাম। হাত বাড়িয়ে শাড়িটা হাতে নিলাম, একদৃষ্টিতে তাকিয়ে আছি শাড়ির দিকে। এখন আমার একটা ইচ্ছে জাগছে, আর সেটা হলো আজকে খুব সাজতে ইচ্ছে করছে, যেমনটা 3 বছর আগে চাইতো। 3 বছর আগে কত সুন্দর একটা পরিবার ছিলাম আমরা, বাবা মা ভাই আর আমি। ভাইয়া যখন সে চাকরি পেল, আমি ভাইয়ার কাছে সাজের জিনিস চেয়েছিলাম। ভাইয়া এনে দিয়েছিল, খুশি ভাইয়াকে জড়িয়ে ধরেছিলাম। আমার ফ্রেন্ড ছিল মিলা, ওকে বলতে লাফিয়ে এসেছিল, ও আমাকে সাজিয়ে দিয়েছিল, আমি হাজ পারতাম না। ওর থেকে শিখেছিলাম। মার একটা শাড়ি ও পরেছিলাম, তারপর বেড়াতে গিয়েছিলাম, আমার ব্লাউজ ছিল না, মিলারটা পরেছিলাম। ব্লাউজ শাড়ি নেই, এটা ভাইয়া শুনে বলেছিল পরে কিনে দেবে। কিন্তু সেই সময় আর আসেনি, হারিয়ে গেছে সব আনন্দ সুখ, ভাই সব হারিয়ে গেছে। শাড়িটা ধরে কেঁদে উঠলাম। আজ কেউ আমায় শাড়ি দিয়েছে, সেও আমাকে ভালোবাসে। আর কিছু না ভেবে শাড়ি পরতে লাগলাম। নিজেকে সাজাতে ইচ্ছে করছে। দুনিয়ার সমস্ত চিন্তাভাবনা একপাশে ফেলে রেখে শাড়ি পরতে উঠে দাঁড়ালাম।
শাড়ি আমি পরতে পারি না, তবুও কোনো রকম পেঁচিয়ে ওইভাবে যে কোনো রকম পরলাম। বড় একটা আয়না থাকলে দেখতে পারতাম কেমন হয়েছে। আদ্র যেভাবে বলেছে ওইভাবে সাজতেন লাগলাম। আয়না মুখের সামনে ধরে চোখে কাজল দিলাম, ঠোঁটে লিপস্টিক, হাতের চুড়ি, কানের দুল সম্পন্ন সাজলাম, চুলগুলো ছেড়েই রাখলাম। খারাপ লাগছে না। ওইভাবে কিছুক্ষণ বসে রইলাম, কারণ এই শাড়ি পরে তো আদ্রর সামনে যাওয়া হবে না, তাই এখানেই পরে বসে আছে। হঠাৎ মনে হলো কেউ বারান্দায় থেকে সরে গেল। আমি তাড়াতাড়ি উঠে বারান্দায় দিকে গেলাম, কিন্তু কেউ নেই। বারান্দায় দাঁড়িয়ে একবার নিচে তাকিয়ে রুমে ঢুকে গেলাম। আমি স্পর্শ দেখেছিলাম কেউ আছে, ধরে গেল, কিন্তু ফোন বেজে উঠল। আদ্রর নাম্বার রিসিভ না করলে চলে আসে যদি, সেই ভয়ে তাড়াতাড়ি রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। শাড়ি পছন্দ হয়েছে। আপনি এসব কেন দিয়েছেন? আমি কেন কি করব সেটা কাউকে বলতে পছন্দ করি না। ভালো। কিন্তু আমাকে আর কখনো কিছু দিবেন না, আর এসব কালকেই নিয়ে যাবেন। নো, এটা পরে তুমি আসবে আমার সামনে। মন মতো সেজে, এখন যেভাবে সেজেছ ঠিক এইভাবে। আনমনে বলে উঠল, বলেই জিভ কাটল। আর আমি চোখ বড় করে আশেপাশে তাকালাম। আদ্র এখানে আছে, তার মানে তখন আমি ভুল দেখেনি, ওইখানে কেউ ছিল। কিন্তু আমি গিয়ে কাউকে পেলাম না কেন? ফোন কানে থেকে নামিয়ে রেখেছিলাম, এবার ফোন কানে ধরে বিস্ময় হয়ে বললাম, আপনি কোথায় আছেন সত্যি করে বলেন তো? এত খুঁজে লাভ নাই, পাইবে না। অবাক হয়ে বললাম, মানে সত্যি আপনি এসেছিলেন? আমায় কি অবস্থায় দেখে ফেলেছে? সে তো দেখেছি তোমাকে, আর আমি না দেখলে দেখবে কে, এজন্যই তো গিয়েছিলাম, কিন্তু আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি জিনিসগুলো পরে ফেলবে। রাগে আমার নিজের চুল নিজে খেতে ইচ্ছে করছে, এভাবে আমাকে আদ্রর দেখে ফেলল। লজ্জায় আমি কথা বলতে পারছি না, সত্যি কেন যে পড়লাম। নিজের কাছে নিজেই লজ্জায় পড়তে হচ্ছে। কে জানতো আর্দ্র এখানে এসে বসে থাকবে আর আমাকে এভাবে দেখে ফেলবে। কি হলো, কথা বলছো না কেন? এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো এগুলো তোমাকে দিয়েছি, তাই এগুলো পরার জন্য প্লিজ লজ্জা পেও না। আরেকটা কথা, তোমাকে এভাবে দেখে কিন্তু আমি সত্যি অনেক খুশি হয়েছি। যেটা দুদিন পর দেখতে চেয়েছিলাম সেটা দুদিন আগেই দেখতে পেলাম। আমি কতটা খুশি হয়েছে তুমি জানো? খুশি, এখন তোমাকে ধরে একটা চুমু খেতে ইচ্ছে করছে। ছি, আপনি এত খারাপ। আমি আগে থেকে জানতাম আপনি খারাপ, তাই এতটা। এই সব বলতে আপনার লজ্জা করছে না? ফোনটা কানুন যত সব। বিরক্তিতে নাক মুখ কুঁচকে বললাম। উফ, স্নেহা, রেগ না রাখলে তোমাকে এত কিউট লাগে, মন চায়। চুপ প্লিজ, বাজে কথা বলবেন না। ওকে, তাহলে একবার বারান্দায় এসো। কেন, আপনি কোথায়? আসো, আসলে দেখতে পাবা আমি কোথায়। আর তুমি ইদানিং খুব চালাক হয়ে যাচ্ছে স্নেহা, আমাকে কিভাবে ধরে ফেললে? কোনো রকম পালিয়ে আসলাম। তার মানে আপনি বারান্দায়তে এসেছিলেন? তোমার কি মনে হয় আপনি সত্যিই খুব খারাপ? এইভাবে একটা মেয়ের রুমে উকি দিতে আপনার লজ্জা করল না? দেখো, আমাকে খারাপ বলবে না। আমি তোমার কিছু দেখিনি, শুধু তোমাকে শাড়ি পরা অবস্থায় কেমন লাগে দেখেছি। এইটাই দেখবেন কেন? একটা মেয়ের রুমে আপনি উকি মরবেন কেন? এইসব অসভ্যতামি কাজ না করলে হয় না। নিজে কতটা খারাপ সেটা বারবার প্রমাণ করতে চাইছেন। শোনো, আমি খারাপ, আমি অসভ্য, যা খুশি বল। এখন ঝগড়া করব না, চুপচাপ বারান্দায় আসো। আর যদি না আসো আমি তোমার রুমে আসতে বাধ্য হব। এখন তুমি বলো কি করবে, আসবে নাকি আমি আসব? সব সময় থ্রেট না দিলেও হয় না, তাই না? না হয় না, তুমি তো আবার ভালো কথা শুনতে পছন্দ করো না। এজন্যই তো আমাকে থ্রেট দিতে হয়। যদি প্রথমবার ভালোই ভালোই চলে আসতে তাহলে কি আমার এতগুলা কথা বলতে হতো?
রাগে গজগজ করতে করতে আমি বারান্দায় গিয়ে উপস্থিত হলাম। নিচে অন্ধকার, আমার কিছুই চোখে পড়ছে না। আমি তাকাতাকি করে আদ্রকে খুঁজছি। আমাকে খুঁজছ? আচমকা আমাকে খুঁজছ শুনে ভয় পেয়ে যায়। আমার মনে হলেই আমার কাছ থেকে কথাটা বলছে, আমার মনে নাই, ফোনটা আমার কানে। বুকে এক হাত চেপে বারান্দায় খুঁজছি আদ্রকে। বারান্দায় আমাকে পাবে না, আমি তো বারান্দায় নাই। এই যে আমি, দেখো মুখে লাইট ধরেছি। এবার বুঝলাম যে ফোন থেকে কথাগুলো আসছে। নিজের কাছে নিজে বোকা বনে গেলাম। ফোনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? আচ্ছা, তুমি কি চাইছো আমি বারান্দায় আসি? সামনে তাকিয়ে দেখি রাস্তায় বাইকের উপর বসে আমার দিকে তাকিয়ে আছে আদ্র। ঠোঁটে তার হাসি। আমি বোকা হয়ে আদ্রর দিকে তাকিয়ে আছি। আজকে কি হয়েছে? আমার সবকিছুই উল্টাপাল্টা করছি কেন? বিরক্ত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আদ্র চলে যাওয়ার পর রুমে চলে এলাম। 2 দিন খুব তাড়াতাড়ি চলে গেল। ভার্সিটি টিউশনি করে, কিন্তু টিউশনি ভালো লাগে না। ওই লোকটার একদম ঠিক লাগছে না। ইদানিং উনাকে বাসায় দেখা যাচ্ছে, কিন্তু আমি যে 2 মাস ধরে পড়াচ্ছি, 2 মাসের কখনো বাসায় দেখি নাই। কিন্তু 3 দিন যাবৎ সে বাসায় আছে। কোনো রকম পড়িয়ে বাসা থেকে বের হতে পারলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। যথারীতি অন্তরা 2টা নাগাদ বাসায় এসে হাজির। আজ ওদের সাথে বেড়াতে যাওয়ার কথা। আবার আজকেই আদ্রর সাথে দেখা হওয়ার কথা। অদ্ভুত কোনো জায়গার ঠিকানা দেয়নি আদ্র আমাকে। এটা ঠিক যে আমি ওর সাথে দেখা করতে যাব না, কিন্তু যদি আমি যেতাম তাহলে কোথায় যেতাম? আচ্ছা, উনি কি আমাকে নিতে আসবে? জোর করে নিয়ে যেতে চাইবে? অন্তরার সামনে যদি চলে আসে আর তার সাথে যাওয়ার জন্য জোর করে, তাহলে কি হবে? তাহলে অন্তরা জেনে যাবে আমার বাসায় আসে আর এরকম জোর করে। অন্তরাকে আমি বলেছি আদ্র এখন আমাকে ফোন দেয়, কিন্তু বাসায় সেটা বলিনি। এই কি চিন্তা করছিস? তাড়াতাড়ি রেডি হ। আমি না গেলে হয় না, প্লিজ তোরা যা। তুই কিন্তু পরে রাজি হয়েছিলি, আর এখন উল্টা কথা বলছিস। হ্যাঁ, সেটা তো তোর রাগের জন্য। তোর রাগের জন্য যেতে রাজি হয়েছিল, তাহলে এখন যেতে মানা কোথায়? আমার না ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। কোনো এক্সকিউজে কাজ হবে না। তোর মাথা ব্যথা করছে, আমি তোকে মাথা ব্যথার ওষুধ দেব। তবুও তোকে যেতেই হবে। অসহায়ের মতো করে অন্তরা দিকে তাকিয়ে আছি। আজ আমার কোনো কথা শুনবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। এমনিতেই অন্তরার খুব জেদ, ও আমাকে নিয়ে যাবে। আদ্রকে শাড়ি দেওয়ার কোনো পরিস্থিতি খুঁজে পাইনি। আসলেই 2 দিন আদ্র আমি চোখের সামনেই পাইনি। না আমার সামনে এসেছে আর না আমাকে ফোন দিয়েছে। তাই এগুলো ফিরতো দিতে পারি নাই, বিছানা একপাশে রেখে দিয়েছিলাম। আর এটা আমার কাল হয়ে দাঁড়ালো। অন্তরা দেখে ফেলল আর বায়না ধরল, এই শাড়ি পরে যেতেই হবে। কে দিয়েছি সে সব জিজ্ঞেস করল না। অদ্ভুত, আমি সন্দেহ চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। কিরে ভাবে তাকিয়ে আছিস কেন? কিছু না, আমার কেন জানি না তোকে খুব সন্দেহ হচ্ছে। আমার কথা অন্তরা কিছুটা থতমত খেয়ে গেল। মানে আমাকে তোর সন্দেহ হচ্ছে কেন? জানি না, সত্যি করে বলতো, কিছু লুকাচ্ছিস কি? পাগল নাকি আমি? আবার কি লুকাতে যাব? তাড়াতাড়ি শাড়িটা পর, আর না হলে দে, আমি পরিয়ে দেয়। আমিও তো শাড়ি পরেছি, দুজনে শাড়ি পরে যাব, খুব মজা হবে। চিন্তাভাবনা একপাশে ফেলে শাড়িটা পরলাম। অন্তরা জেদের কাছে হার মেনে অন্তরায় আমাকে শাড়ি পরিয়ে দিল, সাজিয়ে ও দিল। অদ্ভুত, একদম আদ্র আমাকে যেভাবে সাজতেন বলেছিল ওইভাবে সাজিয়ে দিয়েছে অন্তর। এভাবে সাজিয়ে দিল কেন? আর চুল খোলা রাখলি কেন? আমি চুল বাঁধব না, প্লিজ স্নেহা, চুলটা খোলা রাখো। দেখ, তোকে চুল খোলাই খুব সুন্দর লাগছে। না, আমার চুল খোলা রাখতে অস্বস্তি হয়, আমি এভাবে যেতে পারবো না। প্লিজ ইয়ার, এই কথা রাখো। সবকিছু তো তোর কথাই হলো, এবার আমার কথা একটু রাগ।
রেগে যাচ্ছিস কেন প্লিজ? আচ্ছা চল। নিচে এসে দেখলাম হৃদয় আমাদের জন্য দাঁড়িয়ে আছে, একটা অটো আছে, একটু কথা বললাম হৃদয়ের সাথে, তারপর অটোতে উঠে বসলাম। অন্তরা আর আমি পেছনে, আমরা দুজন। আর সামনে ড্রাইভারের সাথে হৃদয় বসল। সকাল থেকে রুমের ভেতর আদ্র একটার পর একটা ড্রেস পরছে আর আয়নার সামনে দাঁড়িয়ে আবার খুলে ফেলছে। পুরো বিছানা এলোমেলো হয়ে আছে। সেদিকে তার খেয়াল নেই, চিন্তিত আজকে কি পড়ে যাবে স্নেহার সাথে দেখা করতে। আগেও অনেকবার এগিয়েছে, কখনোই এই নিয়ে চিন্তিত ছিল না, কিন্তু আজকে স্নেহা ওর মনের মতো সেজে আসবে। ওকে, ও তো স্নেহার পছন্দমতো যেতে হবে, যাতে স্নেহা হা করে ওর দিকে তাকিয়ে। ইচ্ছে করে এই 2 দিন স্নেহার সামনের যায় নাই। আজকে যাবে কিভাবে সেই নিয়ে 2 দিন ধরে ভাবছে, সব পরিকল্পনা করছে কিভাবে স্নেহাকে মনের কথা জানাবে। সেই নিয়ে পরিকল্পনা করতে করতেই স্নেহা সামনে যাওয়া হয় নাই। অবশেষে আদ্র রেডি হলো, সাদা কালারের এর পাঞ্জাবি পরে। স্নেহা যেহেতু শাড়ি পরবে, আমার পাঞ্জাবি পরা বেস্ট হবে। রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিছুবাদ আছে কিনা সব ঠিক আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় হয়ে এসেছে, এতক্ষণে পৌঁছে গেছে, হয়তো ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। বাসার সবাই আদর এভাবে পাঞ্জাবি পরে রেডি হয়ে বের হয়ে যেতে দেখে বিস্মিত হয়ে তাকিয়েছিল। কার মাথায় ঢোকছে না আদ্র এভাবে কোথায় যাচ্ছে। আজকে আর বাইক নিল না, আজকে গাড়ি নিয়ে বের হল। অনেকদিন পর গাড়িতে উঠেছে, আজকে স্নেহাকে নিয়ে লং ড্রাইভে যাবে। সবকিছু ঠিক আছে, আধা ঘন্টার ভিতরে গন্তব্যস্থানে এসে পৌঁছালো আদ্র। এসে ওর চোখ আটকে গেল একটা লাল পরীর উপর। তার ঘন কালো চুল বাতাসে উড়ছে, শাড়ির আঁচল বাতাসে হেলেদুলে নাচছে। একদম আমার পছন্দ মতো সেজে এসেছে স্নেহা। স্নেহাকে মুগ্ধ নয়নে দেখছি আমি। কি এত ভাবছ? অন্তরালে মুখের দিকে তাকিয়ে বলল হৃদয়। আদ্র ভাইয়ার সাথে প্ল্যান করে তো স্নেহাকে রেখে এলাম, এখন কি হবে সেটাই ভাবছি। চিন্তিত হয়ে বলল অন্তরা। এত চিন্তা করো না, আদ্র ভাইয়া তো সত্যি ভালোবাসে স্নেহাকে, তুমি সেটা ভালোই জানো। হ্যাঁ, কিন্তু স্নেহাকে দেখে কিন্তু একটুও মনে হয় না ও আদ্রকে ভালোবাসে। এটাই আমার টেনশন, যদি ও আদ্রকে ভালো না বাসে তাহলে আজকের পর ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কারণ ওকে না জানিয়ে ওর অনেক ইনফরমেশন আদ্রকে দিয়েছি, আবার আজকেও আমি ওকে এখানে নিয়ে এসেছি। গভীরভাবে বলল অন্তরা। ও খুব চিন্তিত। স্নেহাকে রেখে ওরা কিছুটা দূরে এসেছে ওদের একা টাইম দেওয়ার জন্য। হৃদয় এগিয়ে অন্তরার সামনে দাঁড়িয়ে পড়ল। কি এভাবে সামনে দাঁড়িয়ে পড়লে কেন? তুমি মন খারাপ করছো কেন? করছি না, ভয় পাচ্ছি। ওফ, ভয় পেও না তো, আর ওসব চিন্তা বাদ দাও। বললেই কি বাদ দেওয়া যায়? যাবে না কেন? অবশ্যই যাবে। আর আজকে কি সেটা কি ভুলে গেছ? এত ভালো একটা দিনে তুমি এমন বাংলার পাঁচের মতো মুখ করে না থেকে ভালোবাসা বাসিত করতে পারো? মানে এই যে আমি তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি, আর তুমি কি একবার ও আমার দিকে তাকিয়ে দেখেছ? খালি আজেবাজে চিন্তা করে সুন্দর মুহূর্তটা নষ্ট করছ। কি আমি আজেবাজে চিন্তা করছি? বলবেই তো, তোমার তো একটুও চিন্তা হচ্ছে না। চিন্তা হবে কেন? এখানে চিন্তার কি আছে? আমি জানি আদ্র ব্রো সব ঠিক করে নেবে। স্নেহাকে তো মানিয়েই পারবে, দেখো। তাই যেন হয়। হবে। শুন না। কি? ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। তোমাকে না আজকেই বিয়ে করে ফেলতে ইচ্ছে করছে। কেন? তোমাকে একদম বউ বউ লাগছে। মিষ্টি বউ, চলো বিয়ে করে ফেলি। পাগল নাকি? অসম্ভব। তুমি আমাকে বিয়ে করে খাওয়াবে কি? আগে লেখাপড়া শেষ করো, তারপর চাকরি, তারপর আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তারপর সেনা বিয়ে। ওরে আল্লাহ, এত দিন! হ্যাঁ, কিন্তু আমার তো তোর সইছে না। সইতে হবে, পরিবার ছাড়া আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা আচ্ছা, মন খারাপ করো না। আমি তো মজা করছিলাম, এখন আমার বাসা থেকে ও মানবে না।
হৃদয় অন্তরার গালে হাত দিয়ে বলল, হুম। হৃদয়কে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে বিরক্ত নিয়ে আমি দাঁড়িয়ে আছি। একটু পর পর চারপাশে তাকিয়ে অন্তরাকে খুঁজছি। দেখছি ও আসছে কিনা। এখানে নেমে আমাকে দাঁড়া করিয়ে রেখে কোথায় যে চলে গেল দুজন। বিরক্তের সাথে এখন রাগ লাগছে, এইভাবে যখন আমাকে রেখে ওরা চলেই যাবে নিয়ে কেন এলো। আজকে দুজনে একা টাইম স্পে করবে এজন্য তো আমি আসতে চাই নাই, কিন্তু জোর করে নিয়ে এলো আর হাওয়া হয়ে গেল। আর এমন জায়গায় কেন রেখে গেল? জায়গা সাজানো মনে হচ্ছে কেউ তার ভালোবাসার মানুষটির জন্য খুব যত্ন করে সাজিয়েছে। জায়গা পছন্দ হয়েছে খুব আমার, কিন্তু কার না কার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে সেখানে আমি এসে দাঁড়িয়ে আছি। এটাই আমার অসহ্য লাগছে। আর অন্তরাররা আমাকে এখানে কেন রেখে গেল? আর গেল যে গেল, আর এলো না। এদিকে আদ্র গাড়িতে হেলান দিয়ে স্নেহার দিকে তাকিয়ে আছে। এগিয়ে না গিয়ে ভাবছে স্নেহা ওকে দেখলে কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে মনের কথা ওকে জানাবো। প্রচুর নার্ভাস লাগছে। উফফ আদ্র, এত নার্ভাস হচ্ছিস কেন? এর আগেও তো অনেকবার স্নেহার সামনে গিয়েছিস, কই তখন তো এমন করিস নি, তাহলে আজকে এত নার্ভাস হচ্ছিস কেন? আরেকবার গাড়ির আয়নার নিজের প্রতিবিম্ব দেখে নিল আদ্র। চুল নাড়িয়ে ঠিক করতে লাগল, তারপর সানগ্লাস বের করে পরে অ্যাটিটিউড লুক নিয়ে এক এগিয়ে আবার পিছিয়ে গেল। উফফ হচ্ছে না, ভয় পাচ্ছি, আবার ঘেমে গেছি আমি। এত ভীতু কবে হয়ে গেলাম? সানগ্লাস খুলে কপালে হাত রেখে চিন্তা করতে লাগলাম। হঠাৎ হাতটা বুকে চলে গেল। ও গড, আমার হার্টবিট এত লাফাচ্ছে কেন? বুক হাত দিয়ে দাঁড়ালো। উফ, হার্টবিট এত লাফাচ্ছে কেন? আমি কি ঠিকমতো স্নেহার সামনে যেতে পারবো না? ভয় হচ্ছে কেন? মনে হচ্ছে স্নেহাকে কিছু বলতে পারবো না, হারিয়ে ফেলব। এসব কি ভাবছি? ওই তো স্নেহা, ওর কাছে যেতে আমার মাত্র 2 মিনিট লাগবে, তাহলে কেন মনে হচ্ছে স্নেহা আমার খুব দূরে আছে, ওকে আমি হারিয়ে ফেলব। আদ্রর মনে একটা অজানা ভয় কাজ করছে। সানগ্লাস হাতে রেখেই এগুতে লাগল। এদিকে আদ্রর বাবার বিপক্ষ দলের লোক এদিকেই ছিল। তারা হঠাৎ আদ্রকে দেখে, আদ্র একা, ওর সাথে কোনো গার্ডস নেই, আশেপাশে লোকজন নেই, কিছুটা দূরে শুধুমাত্র একটা মেয়ে আছে। তাদের মুখে রহস্যময়ী হাসি ফুটে ওঠে। অনেকদিন ধরেই স্যার আমাদের একে খতম করতে বলেছিল। এনি নাকি ইলেকশনে স্যারের গায়ে হাত তুলেছিল, ওর বাবাকে একটা বকা দিয়েছিল বলে। সেই জন্য স্যার এই আদ্রর উপর খুব ক্ষেপে আছে। আজকে যদি একে মেরে দিতে পারি তাহলে স্যার খুব খুশি হবে। সবগুলো মুখে শয়তানি হাসি দিয়ে এগিয়ে এলো অস্ত্র হাতে। স্নেহা রাগে গজগজ করতেছে। অন্তরা সামনে পেলে খুন করে ফেলত। শাড়ির আঁচল দিয়ে হাতের মুঠোয় ধরে আছে, বিরক্ত হয়ে চুলে হাত দিয়ে খোপা করে নিয়েছে। হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে আছে। আসলে হাঁটার আওয়াজ আসছে, খচখচ আওয়াজ। অন্তরা নিশ্চয়ই এসেছে এটা ভেবে স্নেহা কিছুটা খুশি হলো, সাথে এক গাদা বকা ভেবে নিল। তাকিয়ে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে বকতে লাগবে। কিন্তু আমি পেছনে ফিরে থমকে গেলাম। আদ্রকে দেখে, সে এখানে কি করছে? আদ্র আমার তাকানো দেখে ঠোঁট কামড়ে ধরে হেসে উঠল। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। আদ্রকে আজকে একদম অন্যরকম লাগছে দেখতে। ওকে ফার্স্ট পাঞ্জাবিতে দেখলাম, একটু পরপর চুল ঠিক করছে, পাঞ্জাবির কলার টানছে, আর একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। একটু পলক ফেলছে না। আমার মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অন্তরা গেল কোথায়? আর আদ্র এলো কোথা থেকে? ও জানালো কিভাবে আমি এখানে আছি? এর উড় আদ্রর দিতে পারবে? এখানে আদ্রর সাথে অন্তরার কোনো না কোনো কানেকশন তো আছেই, আমি সিউর। আমি একটু দূরে ছিলাম আদ্রর থেকে। ওখানে থেকে আদ্রকে দেখে নিজের ফোন হাতে নিলাম অন্তরারকে কল করতে, কিন্তু ফোনে টাকা নাই কি আর? ফোন নামিয়ে রাখতেই একটা বিকট আওয়াজ হলো। আওয়াজ শুনে আমি চমকে উঠলাম। তাড়াতাড়ি পেছনে ফিরেই থমকে গেলাম। আদ্র মাটিতে পড়ে আছে, পেছনে 3টা মুখোশধারী লোক দাঁড়িয়ে, তাদের হাতে বন্দুক। বন্দুক দেখেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। বিস্ময়ে হতদম্ব হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছি সামনে।
লোকগুলো এগিয়ে এসে আদ্রকে ধাক্কা দিয়ে দেখল জেগে আছে কিনা, তারপর বন্দুক লুকিয়ে দৌড়ে পালিয়ে গেল। আর আমি থমকে দাঁড়িয়ে আছি, নড়ার শক্তিটুকু পাচ্ছি না। মনে হচ্ছে আমার শরীর একটু নড়ার শক্তি নাই। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, পা দুটো অসাড় হয়ে গেছে, নড়ছে না। দূর থেকে দেখতে পাচ্ছি আদ্রর সাদা পাঞ্জাবি লাল টকটকে হয়ে গেছে। এমন কিছু চোখের সামনে দেখব আমি কল্পনাতেও ভাবিনি। পাথর হয়ে দাঁড়িয়ে আছি, নড়ছি না। কিন্তু এখন আমার নড়া উচিত, আদ্রর কাছে যাওয়া উচিত, কিন্তু পারছি না। হঠাৎ একটা জিনিস থেকে আমার সমস্ত শক্তি মনে হয় ফিরে পেলাম। আদ্র ওইভাবেই আদো আদো তাকিয়েছে, চোখ হামাতে আবদ্ধ, বাম হাতটা একটু নাড়িয়ে আমার দিকে ধরল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, প্রাণপণে ছুটে আসতে লাগলাম আদ্রর কাছে, কিন্তু এই একটু পথ যেন শেষ হচ্ছে না। আমি আদ্রর কাছে আসার আগেই আদ্রর হাত নেমে গেল। আমি দ্রুত ওর পাশে গিয়ে বসলাম। সারা শরীর কাঁপছে, আমার চোখ দিয়ে গলগল করে পানি পড়ছে। আদ্রর নিথর দেহটা আমার সামনে পড়ে আছে। হাত বাড়িয়ে আদ্রকে স্পর্শ করতে পারছি না, আমার হাত থরথর করে কাঁপছে। এমন দৃশ্য দেখতে হবে ভাবতে পারছি না। স্তব্ধ হয়ে আদ্রর শুকনো মুখের দিকে তাকিয়ে আছি। আমার চোখ পানি আদ্রর হাতে পড়ছে, ওর সাদা পাঞ্জাবি লাল রক্তে লাল হয়ে আছে। যেদিকে তাকিয়ে আমি কেঁপে উঠি, দুহাত উঠিয়ে চোখে হাত দিয়ে সাপিয়ে ধরি। এসব দেখতে পারছি না আমি, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আদ্রর এমন অবস্থা আমি সহ্য করতে পারছি না, কান্না দলা পাকিয়ে গলায় আটকে আছে। হঠাৎ আদ্রকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। কান্না বাধা মানছে না, চিৎকার করে কাঁদছি, কিন্তু আশেপাশে কেউ নেই সাহায্য করার মতো। উঠে আদ্রর মুখটা দুহাতে ধরে চিৎকার করে ডাকতে লাগলাম, আদ্র চোখ খোলেন প্লিজ, আপনার কিছু হতে পারে না, প্লিজ চোখ খুলুন। ওরা কারা ছিল, আপনাকে কেন গুলি করল বলুন না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার বুকটা খালি খালি লাগছে, খুব আপন কাউকে হারিয়ে ফেলেছি মনে হয়। দম বন্ধ হয়ে আসছে আমার, কি করব, কাকে ডাকব। স্নেহার সারা শরীরে আদ্রর রক্ত লেগেছে, গালে লাল শাড়ি আদ্রর রক্তে রাঙানো হয়েছে যেন। চলবে।